আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দ্বিতীয় দিনেও বন্ধ সব ধরনের পণ্য পরিবহন। সাভার মহাসড়কে বেড়েছে ডাকাতি ও ছিনতাই। বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট হওয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিযোগ এলাকাবাসীর। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া, আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান, বিজ্ঞানের অগ্রগতিতে নতুন পালক যোগ করল বলছেন বিজ্ঞানীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সচিবালয় কর্মকর্তা কর্মচারী এবং অনুমোদিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে সবার সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আদেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাক্রিডিশন কার্ড ব্যবহার করে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। যাদের পাস বাতিল হয়েছে তারা আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো বলা যাচ্ছে না। মনির হোসেন তপুর রিপোর্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আলামত সংগ্রহে শুক্রবার সকালে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ টিম। পরে অগ্নিকাণ্ডের অনুসন্ধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন সচিবালয়ে। ঘটনাস্থল পরিদর্শন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে কমিটি। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। এছাড়া সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে কাজ শুরু করেছে ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, সচিবালয়ের বিদ্যুতের সাব স্টেশন অক্ষত রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত জায়গার পানি পুরোপুরি নিষ্কাশন করে সবকিছু মেরামত হওয়ার পরই পুনরায় সংযোগ চালু করা হবে বলেও জানান তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও কোনো পণ্যবাহী নৌযান চলছে না, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। নৌযান শ্রমিকরা জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এদিকে দাবি আদায়ের জন্য শ্রমিকরা সকালে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর কেটিসি ঘাটে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেন। সাভারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গভীর রাতে যাত্রী বেশে গাড়িতে উঠে অথবা সড়কে বিভিন্নভাবে গাড়ির গতিরোধ করে করা হচ্ছে ডাকাতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো 121টি ক্লোজ সার্কিট ক্যামেরার বেশিরভাগ বিকল হওয়ার কারণে বেড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কার্যক্রম। এতে অনিরাপদ হয়ে উঠেছে ব্যস্ততম এই মহাসড়কটি। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে উঠছে ভয়ঙ্কর। সম্প্রতি মালামাল বোঝাই ট্রাক লুট,
যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি, কখনো বা গাছের গুড়ি ফেলে আর ইট কিংবা ডিম ছুঁড়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বিকল করে দেয়। এই সুযোগেই ঢাকায় প্রবেশের অন্যতম এই পথে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। এতে জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। এই শিমুলতলা ব্রিজের থেকে ওই ব্রিজ পর্যন্ত রাত্রি 10টার পরের থেকে কোনো এই নানা রকম ছিনতাই বা মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যায়। ওই ছিনতাই করে ভয়ে আতঙ্ক মানুষ থাকে, মানুষ বাইরে বেশি সাহস পায় না। ওই শেষের রাত্রের দিকে আর ওই গরমে করে বেশি করে অতি দ্রুত এই সিসিটিভির সিসি ক্যামেরার দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক নিরাপত্তা আনা হোক। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পুলিশ হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন। তবে সড়ক নিরাপদ করতে নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। গণ অভ্যুত্থানের সময় সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল আমাদের রাস্তায়, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। অনেকটা বলতে কি 95%-এর মতোই নষ্ট হয়ে গেছে। ওগুলো আবার নতুন করে আমরা কাজ করছি। অপরাধ নিয়ন্ত্রণ ও জনভোগান্তি লাঘবে সাভারের মহাসড়কে পুলিশের টহল বাড়ানো সহ সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভেঙে পড়েছে ছাদ, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। 152 বছরে পুরনো ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে চরম ঝুঁকির মধ্যে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো সংস্কার কাজ চলছে স্কুলটিতে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পুরনো কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। 1972 সালে নির্মিত দোতলা এই ভবনের বয়স পেরিয়েছে 52 বছর। কোথাও দেয়ালে ফাটল, আবার কোথাও খসে পড়েছে পলেস্তার। জরাজীর্ণ এই অবকাঠামো দেখে বিশ্বাসই হয় না এখানে এখনো নিয়মিত চলে পাঠদান কার্যক্রম। কখন দুর্ঘটনা ঘটে এই শঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক। উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুর গায়ে পড়েছে। আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। আরো অনেক আগে থেকে বলা হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত আসলে করা হচ্ছে না। অনেক সময় শুনছি যে স্কুল নতুন করে নির্মিত হইবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। এসএসসি পরীক্ষার ভেন্যু কিন্তু এইটা। তাহলে এর আগে যদি আমাদের এখন যে বর্তমানে যে কাজটা চলমান আছে সেটা যদি হস্তান্তর না হয়, তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা কেন্দ্রটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই ভগ্নদশায় যাতে আমাদের খুব দ্রুতই অবসান হয়, সেই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সংস্কার শেষ হতে আরো সময় প্রয়োজন। এছাড়া টেন্ডার বাতিল হওয়ায় পিছিয়েছে নতুন ভবনের নির্মাণ কাজও। এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যতদূর সম্ভব দ্রুত গতিতে তারা সংস্কার করবে। তিনি আমাকে আরো জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি 6 তলার নতুন ভবনের টেন্ডার হয়েছে। পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে। 1872 সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল মহারাজগঞ্জ হাই স্কুল। 1909 সালে এর জাতীয়করণ করে ব্রিটিশ সরকার। 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে রয়েছে 1700 শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। শুক্রবার সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছায় মহাকাশযান পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছতে পারেনি। এই অর্জনে সূর্য সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করছে নাসার বিজ্ঞানীরা। এই সূর্য অভিযানের খবর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পৃথিবীর ইতিহাসে এর আগে এমনটার ঘটেনি। সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা।
বিজ্ঞানীদের ধারণাকে ভুল প্রমাণ করে নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে সিগন্যাল পাঠাতে শুরু করে মহাকাশযানটি। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একে বিরাট সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি ঘণ্টায় প্রায় 6,92,000 কিলোমিটার গতিতে গত 24 ডিসেম্বর সূর্যের দিকে তার যাত্রা শুরু করে। অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সূর্য পৃষ্ঠের কাছাকাছি পৌঁছায়। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এ পর্যন্ত সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে পার্কার। উৎক্ষেপণের পর থেকে গতি এতটাই তীব্র ছিল যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে চলতে শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। যাত্রাপথে সর্বোচ্চ 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে মহাকাশযানটিকে। সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র সূর্য আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি একটি বিশাল গোলক। এই নক্ষত্রের উপরিভাগের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে সহায়তা করবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। শেষ বিদায় জানাতে কিছুক্ষণের মধ্যেই 1 ঘণ্টার জন্য নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে মনমোহনের মরদেহ নেওয়া হবে। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে রাষ্ট্রীয় সম্মাননা জানানো শেষে তার মরদেহ নেওয়া হবে শ্মশানে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 92 বছর বয়সে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত সবশেষ তথ্যে দেখা যায় 20 ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $8.4 বিলিয়ন, কমে 644.39 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে 13 ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ $1.98 বিলিয়ন, কমে 652.87 বিলিয়ন ডলার ছিল। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়। পার্টেক্স খেলার খবর। ইপসুইচ সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে 2-এ উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বল দখল আর আক্রমণে শুরু থেকে এগিয়ে থাকে গানাররা। কেই হারভার্টস ও ওডিগার্ডরা একের পর এক শটে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। তারই ধারাবাহিকতায় 30 মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন হাভার্টস। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও আর্তেতার দল তা কাজে লাগাতে পারেনি। তাতে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। 36 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ উঠেছে আর্সেনাল, 6 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। মিরপুরে একাডেমি মাঠে শুক্রবার ব্যাটিং বোলিং অনুশীলন করেন দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। আগের দিন ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংসও মাঠে নামে। অনুশীলন শেষে রাজশাহীর ক্রিকেটার আকবর আলী বলেন, পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে গণমাধ্যমে কথা বলতে আসা নাইম হাসান জানান, ক্রিকেটের সব ফরম্যাটেই খেলতে তিনি প্রস্তুত। সবাই চেষ্টা করছি হলো আপনার সামনে তো সময় নাই, এখন আমরা যদি একটা লম্বা টাইম প্র্যাকটিস করার জন্য একদিনের টাইম আছে, ওই হিসাবে প্র্যাকটিসটা করা। অবশ্যই আমরা টুর্নামেন্টটা অনেক ভালো করতে চাই, অবশ্যই প্রথম লক্ষ্যটা থাকবে প্লে অফটা নিশ্চিত করা। বাট আমার মনে হয় যে এখন অনেস্টলি আমরা ওইভাবে কত দূর নিয়ে ভাবছি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দ্বিতীয় দিনেও বন্ধ সব ধরনের পণ্য পরিবহন। সাভার মহাসড়কে বেড়েছে ডাকাতি ও ছিনতাই। বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট হওয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিযোগ এলাকাবাসীর। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া। আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। বিজ্ঞানের অগ্রগতিতে নতুন এক পালক যোগ করল বলছেন বিজ্ঞানীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।